সারাদিনের কাজকর্ম শেষ করে গ্রেগর সামসা নামের মধ্যবয়সী একজন তরুণ রাতের বেলা যখন ঘুমালেন আর সকালে তিনি যখন ভোরবেলা ঘুম থেকে উঠলেন, তিনি নিজেকে আবিষ্কার করলেন তিনি আর আগের মতো মানুষ নেই। তিনি নিজেকে একটা পতঙ্গ রূপে আবিষ্কার করলেন। আর পতঙ্গটা দেখতে হুবহু অনেকটা তেলাপোকার মতো। আজকের গল্পটা এইরকমই একটা অদ্ভুত গল্প। আমরা এই গল্পের মাধ্যমে আজকে জানব এই যে গ্রেগর সামসা, যিনি একদিন আগেও একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন, তিনি প্রতিদিনের মতো তার কাজ শেষ করে বাসায় এসেছিলেন, রাতের বেলা ডিনার করে তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং সকালবেলা উঠে তিনি নিজেকে ভিন্ন একটা রূপে আবিষ্কার করলেন। এই যে মানুষ থেকে পতঙ্গে পরিণত হয় এই গ্রেগর সামসা, তার সম্পর্কে আগে একটু বলে নেই। তিনি একটা পরিবারে বসবাস করতেন। তার পরিবারে 4 জন সদস্য ছিলেন। তার বাবা মা, মিস্টার সামসা, মিসেস সামসা এবং তার ছোট বোন গ্রেটা। আর এই 4 জনের দায়ভার, দায়িত্ববোধ, পারিবারিক দায়িত্ববোধ সবকিছুই ছিল গ্রেগর সামসার উপর। কিন্তু এই যে পরিবর্তন, এই যে রূপান্তর, একটা মানুষ, স্বাভাবিক মানুষ থেকে তিনি পতঙ্গে পরিণত হয়ে গিয়েছেন। এই তার পরিবর্তনের ফলে গ্রেগর সামসার জীবনে কি পরিণতি নেমে এসেছিল, সমাজ, তার পরিবার এবং তার কর্মস্থল যেখানে তিনি চাকুরি করতেন, সেখান থেকে গ্রেগর সামসা কি ধরনের ফিডব্যাক পেয়েছিলেন, আর এই গল্পটাও বা কিরকম, একটা অদ্ভুত গল্প। আর এই অদ্ভুত গল্পটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আর এটা একটা বইয়ের গল্প। বইটার নাম দ্য মেটামরফোসিস। দ্য মেটামরফোসিস এই বইটি আজ থেকে 115 বছর আগে প্রকাশিত হয়েছিল, 1915 সালে। আর বইটা লিখেছেন বিশ্ববিখ্যাত লেখক ফ্রান্স কাফকা। তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমরা কি বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। খুবই অসাধারণ একটা বই, আর আজকের ভিডিওটাও খুবই অসাধারণ হবে। তার আগে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, একটু হোল্ড করেন, ভিডিওটা দেখবেন আশা করি। আর যদি আমাদের গল্পের কন্টেন্ট, আমাদের গল্পের উপস্থাপনা, আমাদের রিভিউ সবকিছু যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর গল্প, এই বইয়ের রিভিউ শুরু করার আগে আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে ফ্রান্স কাফকা আসলে কে। আমরা বিস্তারিত আলোচনার আগে ফ্রান্স কাফকা সম্বন্ধে একটু জেনে নিব, তাহলে এই বইয়ের গভীরতা, এই বইয়ের আসল উদ্দেশ্য বুঝতে আমাদের খুবই সহজ হবে। আসুন আমরা জেনে নেই ফ্রান্স কাফকা সম্বন্ধে। তার আগে বলে নেই, আমি আনোয়ার জাহিদ, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। তাহলে চলুন আমরা জেনে নেই কে এই ফ্রান্স কাফকা। ফ্রান্স কাফকা ছিলেন একজন বিখ্যাত লেখক। আমি নিজে ফ্রান্স কাফকাকে বলবো দ্য গ্রেট ফ্রান্স কাফকা, কারণ তার লেখনীতে তিনি সবসময় বাস্তবতা ফুটিয়ে তুলতেন এবং বড় বড় জটিল জটিল সামাজিক বিষয়গুলোকে তিনি বিভিন্ন ধরনের রূপকভাবে তুলে ধরতেন। ফ্রান্স কাফকা 1883 সালের 3রা জুলাই বর্তমান চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে জন্মগ্রহণ করেন। তিনি একটা মধ্যবিত্ত ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা হেরম্যান কাফকা ছিলেন একজন প্রভাবশালী ব্যবসায়ী এবং তিনি সবসময় চাইতেন ফ্রান্স কাফকা তার মতো একজন ব্যবসায়ী হোক এবং তাদের যেই পারিবারিক ব্যবসা আছে সেটাকে সে আরও উপরে নিয়ে যাক। তবে ফ্রান্স কাফকা চিন্তাধারা ছিল ভিন্ন ধরনের। কাফকা প্রাগের চার্লস ইউনিভার্সিটিতে আইন বিষয় নিয়ে পড়াশোনা শেষ করেন, তবে তিনি তার পেশাগত জীবনে আইন পেশার সাথে জড়িত ছিলেন না। তিনি একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন এবং পাশাপাশি তিনি
লেখালেখি করতেন। তবে ফ্রান্স কাফকা এবং তার বাবার সাথে সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। কারণ ফ্রান্স কাফকার বাবা সবসময় একজন প্রভাবশালী মানুষ হওয়ার কারণে তিনি আধিপত্য বিস্তার করতে চাইতেন, এবং সেটা তার পরিবারের মধ্যেও। তিনি সব সময় ফ্রান্স কাফকার উপরে বিভিন্ন ধরনের কাজ, দায়িত্ব এবং ব্যবসায়ী ধনাঢ্য ব্যক্তিরা যেমন হয় সেগুলো চাপিয়ে দিতে চাইতেন। বলতেন, তুমি সবসময় পারিবারিক ব্যবসাকে আরো বড় করো, হাল ধরো, এইসব কিছু। কিন্তু ফ্রান্স কাফকার চিন্তাধারা ছিল একটু ভিন্ন ধরনের। তো তাদের সাথে কখনোই বনাবনি ছিল না। তো ফ্রান্স কাফকা তিনি যে বীমা কোম্পানিতে চাকুরিটি করতেন, পাশাপাশি যে সময়টুকু পেতেন সেই সেই সময়টুকু তিনি লেখালেখি করতেন। বেশিরভাগ সময়কে ফ্রান্স কাফকা বলা হয় যে তিনি লেখালেখি নিয়েই সময় কাটাইতেন। তবে এখানে একটা মজার বিষয় হইল যে ফ্রান্স কাফকা তার সমস্ত লেখনী, তার পাণ্ডুলিপিগুলো যেগুলো ছিল, তিনি সেগুলো কখনোই প্রকাশ করতে চান নাই। এখানে দুইটা কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে ফ্রান্স কাফকা মনে করতেন যে তিনি যে লেখাগুলো লিখতেন সেগুলো আসলে কাল্পনিক, তার নিজের মনের কথা, সেগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমরা যে সাধারণ মানুষজন আছি বা পৃথিবীতে অন্যান্য মানুষজন আছে, সেই ধরনের মানুষের সাথে এই লেখা আসলে সামঞ্জস্যপূর্ণতা পায় না, সামঞ্জস্য না। তিনি সবসময় তার কাজের প্রতি একটা অস্বস্তি বোধ করতেন, এবং সবসময় তিনি আত্মসমালোচনা করতেন যে আমি কি আসলে ভালো লিখতেছি, আমার লেখাগুলো কি আসলেই পারফেক্ট। এই ছিল একটা কারণ, তিনি তার লেখাগুলা কখনোই প্রকাশ করতে চান নাই। দ্বিতীয় কারণটা হলো পারিবারিক চাপ। তিনি ভাবতেন যে পরিবার থেকে তাকে কি ধরনের প্রেশার করা হবে, কারণ তার পরিবার থেকে তার বাবা কখনোই চাইতেন না যে তিনি একজন লেখক হন। ফ্রান্স কাফকা এই দুইটা কারণে কখনোই চাইতেন না যে তার লেখাগুলা প্রকাশিত হোক। তো তবুও তার মৃত্যুর আগে 1915 সালে দ্য কাল ক্লাসিক মেটামরফোসিস প্রকাশিত হয়। তারপর তিনি চেয়েছিলেন তার সমস্ত লেখাগুলা পুড়িয়ে ফেলতে। এই মহান লেখক ফ্রান্স কাফকা 1924 সালে মাত্র 41 বছর বয়সে টিবি রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে ফ্রান্স কাফকা তার সমস্ত পাণ্ডুলিপিগুলো তার বন্ধু, খুবই কাছের বন্ধু ম্যাক্স ব্রড নামের একজন ভদ্রলোকের কাছে দেন, এবং যিনি একজন প্রকাশক ছিলেন। কিন্তু শর্ত ছিল, ফ্রান্স কাফকা বলেছিলেন তুমি আমার সমস্ত লেখাগুলোকে নষ্ট করে দিবে, সমস্ত লেখাগুলো তুমি পুড়িয়ে ফেলবে। তবে ম্যাক্স ব্রড তার লেখাগুলোকে নষ্ট করেন নাই, আর যার কারণে আমরা ফ্রান্স কাফকার বিখ্যাত বিখ্যাত সব বইগুলো পেয়েছি। আমাদের সৌভাগ্য হয়েছে আমরা ফ্রান্স কাফকাকে পড়তে পেরেছি, আর যার জন্য অবশ্যই পাঠক সমাজের পক্ষ থেকে ম্যাক্স ব্রড একটা ধন্যবাদ ডিজার্ভ করেন। এই ছিল ফ্রান্স কাফকার জীবনের ছোট্ট একটু আলোচনা। যদিও তিনি একজন মহান মানুষ ছিলেন, আমি খুবই নগণ্য একজন মানুষ, আমার অতটুকু সামর্থ্য বা জ্ঞানও নেই যে আমি তার সম্বন্ধে আলোচনা করব। তবে আমি তার সম্বন্ধে যতটুকু জানি খুবই সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম। এইবার আমরা মূল গল্পে চলে যাই। দ্য মেটামরফোসিসের মূল কাহিনীটা আসলে কি, মূল গল্পটা আসলে কি, তার আগে আমরা ক্যারেক্টার বা চরিত্রগুলো সম্বন্ধে একটু আপনাদেরকে বলতে পারি আমি। যেমন প্রথমে আমাদের মেইন ক্যারেক্টার, যাকে নিয়ে এই গল্প, এই বই লেখা, সে গ্রেগর সামসা। কে এই গ্রেগর সামসা? আমাদের লেখক ফ্রান্স কাফকা গ্রেগর সামসার বয়সটাকে ঠিক সেইভাবে উনি উল্লেখ করেন নাই। হয়তোবা 20 থেকে 25 এইরকম বয়সের একজন হবে, তরুণ একজন মানুষ গ্রেগর সামসা। তো গ্রেগর সামসা আসলে কি করতেন? গ্রেগর সামসা আসলে একজন ভ্রাম্যমান সেলসম্যান ছিলেন। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার পণ্য বা সার্ভিস তিনি বিক্রি করতেন মানুষের কাছে। প্রতিদিন তিনি নতুন নতুন জায়গায় যেতেন এবং নতুন নতুন মানুষের সাথে তার পরিচয় হইতো, সব কথা হইতো। তবে এটা খুবই অল্প সময়ের জন্য। হয়তোবা তার সার্ভিস বা পণ্য তিনি যেটা বিক্রি করতেন তার কারণে তার সম্পর্কগুলো তৈরি করতে হইতো। তবে ক্যারেক্টার যেভাবে আমাদের লেখক বুঝাতে চেয়েছেন, গ্রেগর সামসা কখনোই তার কাজটা উপভোগ করতেন না। আচ্ছা, তাহলে তিনি যদি কাজটা উপভোগই না করে থাকতেন, তাহলে কেন তিনি এই কাজটা করতেন? উপভোগ না করেও তিনি সবসময় কাজের প্রতি অনেক বেশি ডেডিকেটেড ছিলেন।
প্রতিদিন সকালবেলা খুব ভোরে তার ঘুম থেকে উঠতে হইতো, ঘুম থেকে উঠে তার রেল স্টেশনে যাইতে হইতো, তার রেল ধরতে হইতো এবং নির্দিষ্ট যেইখানে তাকে কাজের জন্য পাঠানো হইতো তিনি সেখানে যেতেন এবং তার কাজ করতেন, খুবই ডেডিকেটেড ভাবে কাজ করতেন। এখানে একটা বিশাল বড় রিজন ছিল কি, যে গ্রেগর শামসার যে পরিবার, সেই পরিবারে থাকতো গ্রেগর শামসার বাবা মিস্টার শামসা, তার মা মিসেস শামসা এবং তার একটা ছোট বোন গ্রেটা। এই যে 4 জনের একটা পরিবার, এই পরিবারের সম্পূর্ণ দায়িত্ব ছিল গ্রেগর শামসার উপরে। তো এই পরিবারের দায়িত্ব নেয়ার কারণে গ্রেগর শামসা উপভোগ না করেও সবসময় তিনি তার কাজের প্রতি অনেক বেশি মনোযোগী ছিলেন। তিনি চাইতেন যে সবসময় তিনি কাজে যোগদান করেন এবং নিয়মিত যাতে তার বেতন টাকা পয়সা তিনি ঠিকমতো পান এবং তার পরিবারকে তিনি খুব ভালোভাবে পরিচালনা করতে পারেন। এছাড়াও গ্রেগর শামসার বাবা একজন রিটায়ার্ড পার্সন ছিলেন, তার কিছু ধার দেনা ছিল, সেগুলোরও দায়িত্ব ছিল গ্রেগর শামসার উপর। এবং তার বোনকে ভালো পড়াশোনা করতে হইব, এডুকেটেড করতে হইব এবং তার বোন ভালো ভায়োলিন বাজাইতে পারতো এবং গ্রেগর শামসা সেখানেও তার বোনের জন্য কিছু সেভিংস করতেছিল, যে সে তার বোনকে একটা ভালো ভায়োলিন কিনে দিবে এবং তাকে ভালো একটা স্কুলে পড়াবে এবং ফিউচারের জন্য চিন্তা করতো। অনেক প্রেশার গ্রেগর শামসার মাথার ভিতরে ছিল। তো এই গ্রেগর শামসা প্রতিদিনের কাজকর্ম শেষ করার পর একদিন তিনি রাতের বেলা ডিনার করার পর যখন ঘুমিয়ে পড়লেন, সকালবেলা ঘুম থেকে উঠে তিনি নিজেকে আবিষ্কার করলেন তার যে আগের শরীরটা ছিল সেই শরীরটা আর নেই। তিনি নিজেকে আবিষ্কার করলেন একটা পতঙ্গে। আর যেই পতঙ্গটার কথা ফ্রান্স কাফকা খুব সঠিকভাবেও বলে নাই, তবে যারা পড়বেন বইটা তাদেরকে এটা ফিল করে নিতে হবে আসলে পতঙ্গটা কি রকম ছিলেন। তবে পতঙ্গটা খুব সুন্দর না, বিদঘুটে টাইপের একটা পতঙ্গ, এইরকম অনেকটা তেলাপোকার মতো। তো সকালবেলা ঘুম থেকে উঠে গ্রেগর শামসা নিজেকে এই অবস্থা দেখে সে তো খুবই ভয় পেয়ে যায়, এটা কি হয়েছে তার সাথে। এই ভয় পাওয়ার মাঝেও তার মধ্যে একটা জিনিস কাজ করতেছিল যে অলমোস্ট আমার হচ্ছে টাইম হয়ে গিয়েছে, আমার কাজে যাইতে হবে, আমি এখন কি করব। আর সে এটাকে মনে করতেছে যে এটা একটা স্বপ্ন, সে একটা স্বপ্ন দেখতেছে, এখনো সে স্বপ্নের মধ্যেই আছে। সে কিন্তু কিছুক্ষণ পরেই সে নিজেকে এ, চিন্তা করে সে নিজেকে ভাবলো যে এটা তো আসলে স্বপ্ন না, এটা তো সত্যি, আমি তো আর মানুষ নেই, এখন আমি কি করতে পারি। অন্যদিকে টাইম হয়ে যাইতেছে, প্রতিদিনের মতো গ্রেগরের বাবা গ্রেগরকে ডাক দিচ্ছে, কি রে গ্রেগর, কাজে যাবি না? আবার দরজায় নক করছে, কি রে বাবা, তুই কি অসুস্থ, কাজে যাবি না? মানে সবাই এই যে গ্রেগর শামসা কে ভোর হইতে না হইতে সবাই তাকে বলছে কাজে যাবে কিনা, গ্রেগর শামসা কাজে যাবে কিনা, কারণ কাজটা তাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। কারণ কাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ হয়, তারা বেঁচে থাকে, তাদের অন্নের ব্যবস্থা হয়। তো এইভাবে টাইম হয়ে যাচ্ছে, টাইম হয়ে যাচ্ছে, কিন্তু গ্রেগর শামসা ঘুম থেকে মানে দরজা খুলছেন না আজকে। এটা দেখে তারা তো চিন্তায় পড়ে যায় কোনো কিছু হয়েছে কিনা, অনেকবার নক করে। এর মধ্যে যেহেতু তার নির্দিষ্ট টাইমে কাজে যেতে হবে, তার যে ম্যানেজার ছিল, গ্রেগর শামসার কোম্পানির যে ম্যানেজার এবং যার আন্ডারে সে কাজ করত, সেই ম্যানেজার সরাসরি তাদের বাড়িতে চলে আসে এবং এই গ্রেগর শামসার কাজে যেতে দেরি দেখে সে তার বাসায় আসে এবং সে গ্রেগর শামসার বাবা মাকে নালিশ করতে থাকে যে আপনার ছেলে তো কাজে খুবই অমনোযোগী। তবে এটা গ্রেগর শামসার বাবা মা মেনে নিতে চান না, তারা উল্টো ছেলের হয়ে তারা প্রতিবাদের স্বরে বলতে চায় যে আসলে নমনীয় ভাবেই যে আমাদের ছেলে তো কাজের জন্য খুবই ডেডিকেটেড, ও সবসময় কাজে যায়, হয়তো বা ওর আজকে কোনো ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, তবে সেটা এখনই ঠিক হয়ে যাবে এবং সে খুব দ্রুত কাজে যাবে। এই সবকিছু গ্রেগর শামসা অনেক কষ্টে সে শুনতে পাচ্ছে, যদিও তার এখন আর মানুষের মতো কান নেই, মানুষের মতো নাক নেই, চোখ নেই, তবে সে শোনার চেষ্টা করতেছে, উপলব্ধি করতেছে। তো অনেক কষ্টে গ্রেগর শামসা খুবই কষ্ট করে পতঙ্গটার মতো তাদের ছোট ছোট পা দিয়ে সে খুব আস্তে আস্তে করে সে তার রুমের দরজাটা খুলে এবং দরজাটা খুলে দেখার পরেই আহ, সবাই খুবই অবাক এবং ভয় পেয়ে যায়। তবে গ্রেগর শামসা তার নিজের পরিণতির কথা চিন্তা না করেও গ্রেগর শামসা বলেন যে আমি একটু পরেই ঠিক হয়ে যাব, আমি খুব শীঘ্রই কাজে যাব, আমাকে একটু সময় দাও। তবে এটা দেখে
গ্রেগর শামসার যে ম্যানেজার ছিল সেটা মানতে নারাজ এবং সে খুব দ্রুত সেখান থেকে ভয় পেয়ে চলে যায় এবং সে তার মতো করে বিদায় নিয়ে চলে যায় এবং বলে যে তোমার আর কখনো কাজে আসতে হবে না। এবং পরবর্তীতে এই যে ম্যানেজার যে কাজে চলে গিয়েছেন এবং গ্রেগর শামসার যেই পজিশনটা ছিল, সে যে কাজটা করত, খুব দ্রুত তার ম্যানেজার ওই কাজে তার পরিবর্তে অন্য একজন মানুষকে সেই কাজের জন্য নিয়োগ করেন। কিন্তু এখানে ম্যানেজার যে একজন গ্রেগর শামসা, তিনি একজন সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন গতকালকেও, কিন্তু আজকের দিনে সে একটা পতঙ্গে পরিণত হয়েছে। এখানে তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই, বরং তিনি তার যে কাজটা তিনি করতেন সেই কাজে তার পরিবর্তে অন্য একজনকে নিয়োগ করে দেন। অন্যদিকে গ্রেগর শামসার বাবা এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না, তাদের ছেলে একটা পতঙ্গে, একটা বিদঘুটে তেলাপোকার মতো পরিণত হয়েছে। সে তাকে লাঠি দিয়ে মারার জন্য যায়। আর অন্যদিকে গ্রেগর শামসার মা ছিলেন যে তিনি খুবই সহানুভূতিশীল ছিলেন, তিনি খুবই ভেঙে পড়েন এবং তিনি ডক্টরের জন্য খুবই চিল্লাচিল্লি করতেন, তুমি ডক্টর আনো, গ্রেগরের কি হয়েছে, গ্রেগর ঠিক হয়ে যাবে। এবং তারা গ্রেগরকে তাদের যে গ্রেগরের যে রুম ছিল সেই রুমে আবার তাকে বন্দি করে দেয়। এভাবে দিন আগাতে থাকে আর গ্রেগর শামসাকে রুমের মধ্যে বন্দি করে রাখা হয়। অন্যদিকে মিস্টার শামসা এবং মিসেস শামসা তারা চিন্তা করেন আমরা এখন কি করতে পারি। এটা এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, আমরা তো বাহিরের কোনো মানুষকেও জানাতে পারবো না, আমাদের মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে, কি করা যায়। তারা খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। অপরদিকে যে গ্রেগর শামসার যে বোন ছিল গ্রেটা, খুবই খারাপ লাগে তার ভাইয়ের জন্য এবং সে তাদের বাসার যেই দুধ, মিষ্টি, পনির এবং ভালো ভালো যে ধরনের খাবারগুলো ছিল সেই খাবারগুলো সুন্দর পরিষ্কার একটা বাটিতে গ্রেগরের জন্য তার রুমে দিয়ে আসে। আবার কিছুক্ষণ পর গ্রেটা যখন তার রুমে যায় দেখতে যে গ্রেগর আসলে খাবারগুলো খেয়েছিল কিনা, কিন্তু সেখানে সে যে দেখে যে গ্রেগর আসলে এই ভালো ভালো সুস্বাদু খাবারগুলো যেগুলো গ্রেগরের আগে খুব পছন্দের ছিল সে কোনো খাবারই খায়নি। তখন গ্রেটা তাদের বাসার যে পুরনো পচা বাসি যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো আরেকটা বাটিতে করে গ্রেগরের জন্য গ্রেগরের রুমে নিয়ে আসে। আর আবার কিছুক্ষণ পর এসে দেখে যে গ্রেগর সেই খাবারগুলো খেয়ে ফেলছে। আর গ্রেগরের কাছে এই পচা বাসি খাবারগুলি তখন খুবই ভালো লাগতেছিল। গ্রেগরের বোনও বুঝতে পারে এবং পরবর্তীতে এইভাবে বেশ কিছুদিন এই গ্রেগরের বোন গ্রেটা তার জন্য এইসব খাবারগুলো নিয়ে আসে। তবে ধীরে ধীরে যে খাবার দেয়ার যে পরিবেশন করার যে ধরন সেটার যে পরিবর্তন হইতে থাকে। প্রথম দিকে খুবই ভালো ভালো বাটি পেয়ালাতে করে গ্রেগরকে খাবার দিতে হইতো। তবে আস্তে আস্তে ধীরে ধীরে সময় যেতে যেতে এটা একটা খামখেয়ালিপনায় বা অবহেলায় পরিণত হইতে থাকে। আস্তে আস্তে দেখা যায় যে গ্রেটা এখন আর খুব ভালো পেয়ালায় করে গ্রেগরকে খাবার পরিবেশন করে না। সে খুব এলোমেলো এলোমেলো ময়লাযুক্ত কোনো কাপড়ে করে বা পেপারের মধ্যে করে যেই কোনো একটা জায়গায় গ্রেগরের জন্য পচা বাসি খাবারগুলো রেখে দিয়ে যায়। অন্যদিকে গ্রেগরদের পরিবারের মধ্যে একটা অর্থনৈতিক সমস্যা দেখা দেয়, যেহেতু গ্রেগরে ছিল তাদের আয়ের একমাত্র উৎস এবং যার আয়ের মাধ্যমে তাদের পরিবার চলতো। আর এই অর্থনৈতিক অবস্থার অবনতির কারণে তারা যে বাসাটার মধ্যে থাকতো সেই বাসাটাকেও ভাগ করে নেওয়া হয় এবং তাদের আলাদা দুইটা রুম অন্য বাহিরের মানুষদেরকে সাবলেট হিসেবে ভাড়া দেওয়া হয়, যেখান থেকে তাদের কিছু একটা আয় হইতো বা উপার্জন হইতো সেই ভাড়া পাওয়ার মাধ্যমে। এই যে গ্রেগর এখন আর মানুষ নেই, সে একটা পতঙ্গে পরিণত হয়েছে, সে আগের মতো আয় করতে পারে না, যার কারণে গ্রেগর আস্তে আস্তে তার পরিবারের কাছে একটা বোঝা হয়ে ওঠে একটা এবং অস্বস্তির কারণ হয়ে ওঠে গ্রেগর তার পরিবারের মধ্যে। দেখা যায় তার বাবা যদিও একজন রিটায়ার্ড পার্সন ছিল, তবে গ্রেগরের অবস্থার কারণে তাকেও একটা চাকরি খুঁজতে হয় এবং সে কোনো একটা জায়গায় একটা পিয়ন বা এই ধরনের কোনো একটা কাজ করেন। আর গ্রেগরের মা যে ছিলেন মিসেস সামসা, তিনিও আহ সেলাইয়ের কাজ করেন। সে বিভিন্ন ধরনের মেয়েদের অন্তর বা সেলাইয়ের কাজ করেন। আর তার বোন যে গ্রেটা ছিল সেই গ্রেটাও উপার্জনের জন্য একটা সেলসম্যানের ছোটখাটো চাকরি করে এবং এভাবেই সময় যাইতে থাকে। তবে গ্রেগর আর আগের মতো সেই ধরনের ভালোবাসা বা সহানুভূতি সে আর পায় না। কিন্তু এই পতঙ্গে পরিণত হওয়ার পরও গ্রেগর সবসময় চিন্তা করত তার পরিবারের কথা।
যে সে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে, আবার সে তো তার পরিবারের জন্য কাজ করবে, তার আবার ভালো থাকবে। এই ধরনের চিন্তাগুলো গ্রেগর করতে থাকে এবং সে এটাও ভাবতে থাকে সে এবার তার বোনকে অনেক ভালো একটা ভায়োলিন কিনে দিবে, কারণ তার বোন অনেক সুন্দর ভায়োলিন বাজাইতে পারত। গ্রেগরদের বাসায় একটা কাজের মহিলা ছিল যে ফুল টাইম গ্রেগরদের বাসায় কাজ করত। তাকেও এই অর্থনৈতিক অবস্থার কারণে তাকেও বাদ দিয়ে দিতে হয়। এরপর তারা একজন পার্ট টাইম কাজের মানুষ নেন, যে মহিলা গ্রেগরের রুম পরিষ্কার করেন এবং অন্যান্য কাজকর্ম করেন। এবং সেই মহিলাও কোনোভাবে গ্রেগরকে পছন্দ করতো না, সেও চাইতো যে গ্রেগরের মৃত্যু হোক এবং গ্রেগরের ময়লা আবর্জনা এবং যে মল ছিল সেগুলো সে পরিষ্কার করতে খুবই মানে স্বাচ্ছন্দ্য বোধ করতো না। এরকম দিন যাইতে যাইতে আরেকটা ঘটনা ঘটে। গ্রেগর খুবই, তার তো একটা ব্যক্তিগত জীবন ছিল, তাই না? সেও তো একজন মানুষ, সেও তো তার একটা শখ আহ্লাদ বলতে একটা জিনিস ছিল। তো গ্রেগরের রুমের মধ্যে একটা সুন্দরী একটা নারীর ছবি ঝুলানো ছিল একটা ফ্রেমের মধ্যে করে। তো ওই গ্রেগর মাঝে মধ্যে সেটার দিকে চাইতো এবং একদিন দেখা যায় যে গ্রেগর গ্রেগর সেই ছবিটাকে মানে উপরে উঠে আঁকড়ে ধরার চেষ্টা করতেছে, মানে সেই ছবিটাকে মানে সে ছাড়তেই চাইতেছে না। এটা আবার দূর থেকে গ্রেগরের বাবা দেখছে, আর বাবা দেখা তার মাথা খুবই গরম হয়ে যায়। সে তখন গ্রেগরের বাবা মিস্টার সামসার হাতে একটা আপেল ছিল, তখন সে একটা আপেল ছুঁড়া মারে। আর আপেলটা ছুঁড়া মারার কারণে একদম গ্রেগরের পিঠের উপরে যে আপেলটা পড়ে, আর গ্রেগর খুবই আহত হয় এই আপেলটা পড়ার কারণে। আর সে খুবই ব্যথা পায় এবং সে খুব খারাপ লাগে তার কাছে। কিন্তু তাকে সহানুভূতি দেখানোর জন্য কোনো মানুষ তখন আসে না, কারণ গ্রেগর আর আগের মতো উপার্জন করতে পারে না। গ্রেগর তার বাবার ওষুধপত্র কিনতে পারে না, গ্রেগর তার মায়ের জন্য শাড়ি কিনতে পারে না, গ্রেগর তার বোনের স্কুলের ফি দিতে পারে না। এবং তারা যেই সুখ এবং শান্তিতে যে সময়টা কাটিয়েছিল গ্রেগরের পরিবার, সেই সুখটা এখন আর তারা পাচ্ছে না। আর যার একমাত্র কারণ ছিল গ্রেগর। গ্রেগরি তাদেরকে এই সুখটা দিয়েছিল, আবার গ্রেগরের কারণে তাদের সুখটা চলে গিয়েছিল। কিন্তু এই যে একজন মানুষ ছিল গ্রেগর, সে এত কিছু করেছিল তার পরিবারের কাছে, এই সব কিছুই গ্রেগরের পরিবার ভুলে যায়। একদিন গ্রেগরের পরিবার সবাই মিলে বসে আছে, গ্রেগরের মা, বাবা, বোন। তখন গ্রেগরের বোন ভায়োলিন বাজাচ্ছিলেন, আর এত সুন্দরভাবে গ্রেগরের বোন গ্রেটা ভায়োলিন বাজাচ্ছিলেন। তার ভায়োলিনের শব্দ শুনে এ যে তাদের যেই পার্ট টাইম তাদের যে ভাড়াটিয়ারা ছিল বা যাদের কাছে ভাড়া দিয়েছিল তাদের অন্য একটা রুম, সেই রুমের থেকে মানুষজন এসে তাদের তার ভায়োলিন বাজানো শুনতেছিল। তো এই ভায়োলিনের শব্দটা গ্রেগরও তার রুম থেকে অনেক শুনতেছিল এবং তার খুব কাছ থেকে এটা দেখতে ইচ্ছে হইল। তখন গ্রেগর আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, কারণ কি গ্রেগরের তো ঘরের বাহিরে বের হওয়া নিষেধ ছিল, কারণ বাহিরের মানুষ যখন গ্রেগরকে দেখবে তারা কি মনে করবে, এই ভয়ে গ্রেগর সবসময় ঘরের মধ্যে বন্দি থাকতো আর তার পরিবার তাকে এইভাবে বন্দি রাখতো। তবে তার গ্রেটার যখন ভায়োলিন বাজাচ্ছিলেন তখন গ্রেগর আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে আস্তে 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 করে পিঠে আপেল করে যে ব্যথা পেয়েছিল, সে হাঁটতে পারছে না, আসতে পারছে না, তবুও সে অনেক কষ্ট করে করিডোরের কাছে এসে সে ভায়োলিনের শব্দ শুনতেছিল। তো হঠাৎ করে ওই যে ভাড়াটিয়ারা যারা ছিল তারা এটা দেখতে পায় এবং তারা খুবই ভয় পেয়ে যায়। এবং ভয় পেয়ে যাওয়ার কারণে এ, তারা বলে যে এটাকে এটাকে এটাকে। তখন গ্রেগরের বাবা এবং গ্রেগরের মা এবং গ্রেটা তারা খুবই ইতস্তত বোধ করে এবং তারা গ্রেগরকে ভিতরে চলে যেতে বলে যে তুমি ভিতরে চলে যাও, যা। মানে হচ্ছে এরকম সুন্দর ভাবে না, তাদের শব্দ চয়ন গুলো ছিল একটা পতঙ্গ বা একটা পশুর সাথে যেরকম ধরনের আচরণ করা হয় সেই ধরনের আচরণ করেছিল। তখন এটার কারণে হচ্ছে ভাড়াটিয়ারাও বলতেছে যে এত বড় একটা পতঙ্গ এই বাড়িতে থাকে, আমরা আর এখানে থাকবো না, এটা ছেড়ে দিব। আর তখন তারা নিজেরও সেখান থেকে চলে যায় এবং গ্রেগরের পরিবারের সাথেও দুর্ব্যবহার করে। আর এটার জন্য গ্রেগরের পরিবারের কাছে খুব খারাপ লাগে। আর তখন তারাও গ্রেগরের সাথে খুবই দুর্ব্যবহার করে, আর গ্রেগর খুবই মনে কষ্ট পায় এবং সে ধীরে 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 আস্তে আস্তে করে তার রুমে চলে যায়। আর রুমে চলে যাওয়ার পর সেখানে গ্রেগরের মৃত্যু ঘটে। আসলে তখন কেউ জানো না যে গ্রেগরের মৃত্যু ঘটে। পরদিন সকালবেলা যে তাদের যে কাজের মহিলাটি ছিল, সে যখন গ্রেগর রুম পরিষ্কার করতে যায়, সে তখন দেখতেছে যে গ্রেগর নড়তেছে না। তখন সে হাত দিয়েও ধরে না, সে তখন একটা লাঠি দিয়ে এইভাবে এইভাবে করে দেখতেছিল যে
এটা নাড়াচাড়া করতেছি নাকি, তখন সে চিল্লা চিল্লা বলে, মানে হচ্ছে এটা তার অনুভূতিটা এরকম ছিল যে এটা খুবই একটা খুশির সংবাদ। সে সবাইকে চিল্লা বলতেছে, এটা তো মারা গিয়েছে, এটা তো মারা গিয়েছে, মানে এইরকম শব্দে বলে। তারা খুব খুশি হয়, ওই মহিলাও খুব খুশি হয়। এবং তার পরিবারের তখন যখন দেখে যে গ্রেগর আর বেঁচে নেই, তখন তাদের কাছেও সাময়িকভাবে একটু খারাপ লাগে যে গ্রেগর আর বেঁচে নেই। তারপর হচ্ছে পরের দিন, কিছুদিন পর সবকিছু স্বাভাবিক হয় এবং গ্রেগরের পরিবারের কাছে একটু স্বস্তি ফিল করে, তারা তাদের কাছে ভালো লাগতে শুরু করে যে গ্রেগর আর তাদের মধ্যে নেই, বেঁচে গেছে। তার মরে যাওয়ার মধ্য দিয়েও তার পরিবার একটা সুখ, আবার একটা শান্তি খুঁজে পেয়েছে দ্বিতীয়বারের মতো। তখন গ্রেগরের পরিবার চিন্তা করে যে তারা এখন নতুন করে ভালো একটা বাসা নিতে পারবে, এরকম একটা বাসা নিবে যেখানে তারা খুব ভালোভাবে থাকতে পারবে। গ্রেগরের জন্য এক্সট্রা কোনো রুম নিতে হবে না, এক্সট্রা কোনো ভাড়া দিতে হবে না। আর তারা একদিন বিকালবেলা, পরের দিনই হয়তো বা একটা বিকালবেলা তারা ঘুরতে যায় গ্রামে কোথাও একটা ট্রেনে করে। তখন গ্রেগরের পরিবারের মধ্যে খুবই সুন্দর হাসি খুশি হাস্যোজ্জ্বল, সবাই খুব আনন্দিত বোধ করতেছিল, খুব ভালো বেটার ফিল করতেছিল আগের চেয়ে যে গ্রেগর আর বেঁচে নেই। এবং তারা এটাও খেয়াল করছিল যে তাদের যে ছোট্ট মেয়েটা ছিল গ্রেটা, সেও এখন আর ছোট্ট মেয়ে নেই, সে বড় হয়ে গিয়েছে, তার একজন তাকে বিয়ে দিতে হবে। এইসব নানান বিষয়গুলো তারা চিন্তা করতে থাকে। এভাবেই হচ্ছে দ্য মেটামরফোসিস মানে বইটা শেষ হয়। আরো সুন্দর ভাবে লিখেছেন। আমি আমার দুর্বলতা এবং আমার অজ্ঞতার কারণে আমি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারছি না। তবে আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই বইটা পড়বেন আপনারা, কারণ এই বইটা একটা রূপক বই, একটা রূপক অর্থে বইটাকে দ্য গ্রেট ফ্রান্স কাফকা বুঝাতে চেয়েছেন। এবং এখানে আসলে মানুষের জীবনটাই, মানুষের শরীরটাই, যে আমরা কথা বলছি, আমাদের জীবন আছে, মানুষের মতো ব্যবহার করছে, হাঁটতে পারছি, চলতে পারছি, কাজ করতে পারছি, উপার্জন করতে পারছি, এটাই একজন মানুষ হিসাবে অন্য একজন মানুষের এক্সপেকটেশন, বা মানুষ সবসময় এটাকেই পছন্দ করে। আমাদের শরীরটা, আমাদের জীবন, এটাই মানুষের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা কারোর জন্য কিছু করতে পারছি কিনা। মানুষের আসলে জীবন ব্যতীত, শরীর ব্যতীত আমাদের আসলে কোনো মূল্য নেই আমরা আমাদের কাছে। যেমন এখানে দেখেন, গ্রেগর সামসা তার কোম্পানির জন্য একজন ডেডিকেটেড কর্মচারী ছিলেন বা কর্মকর্তা ছিলেন। সে যে তার কাজটা করতো, সে খুবই প্যাশনের সহিত কাজটা করতো, যদি তার ভালো লাগতো না, তবে দায়বদ্ধতার জায়গা থেকে সে তার কাজ করত। কোম্পানি যখন দেখলো যে গ্রেগর সামসা তাদের কোম্পানির জন্য আর পরিশ্রম করতে পারবেন না, ঠিক তখনই তারা মানবিকতার দিক দিয়ে কিন্তু গ্রেগর সামসার দিকে তাকায়নি। তারা চিন্তা করেছে এই যে গ্রেগর সামসা যে কাজ করবে না, তার পদটা খালি থাকবে, তাদের সেলস কম হবে, তাদের কোম্পানির রেভিনিউ জেনারেট কম হবে। তারা তাদের যে পুঁজিবাদী ব্যবস্থাটাকেই তারা ভালোভাবে দেখছেন। তারা এখানে অ্যাজ এ হিউম্যান বিইং বলতে কিছু নেই। এবং দেখেন, গ্রেগর সামসার যে পরিবার, যে পরিবারের জন্য সে এত কিছু করলো, সেই পরিবারও একটা সময় তাকে অবহেলা করলো এবং ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিল। স্টিল আমি আমার অজ্ঞতার কারণে আমি আপনাদেরকে বুঝাতে পারছি না, এক্সপ্লেন করতে পারছি না। আপনারা অবশ্যই অবশ্যই দ্য মেটামরফোসিস এই বইটা পড়বেন। এটা একটা কাল্ট ক্লাসিক বই। এছাড়াও এই বইয়ের মাধ্যমে আমরা এটাও বুঝি, দ্য মেটামরফোসিস এটার বাংলা শব্দ যদি আমরা বলি, এর অর্থ হচ্ছে রূপান্তর। এই যে একটা পরিবর্তন, একটা শারীরিক পরিবর্তনের কারণে কতগুলো রূপান্তরও দেখতে পেলাম আমরা। অন্যদিকে গ্রেটা যে একটা স্বপ্নবাজ তরুণী ছিল, সে একজন ভায়োলিন বাদক হবেন। আহ, কিন্তু তিনিও এই যে গ্রেগরের পরিবর্তনের কারণে তিনিও নিজেকে আবিষ্কার করেছেন, তিনিও নিজে কাজ করছেন, উপার্জন করছেন। এই যে একটা মানুষের আহ, মৃত্যু বা একটা মানুষের পরিবর্তন অন্যদের জীবনে এটা নানান ভাবে প্রভাব ফেলে। হয়তোবা গ্রেগর সামসা তার পরিবার জন্য আর কিছু করতে পারেননি, কিন্তু তার যে মানুষ থেকে পতঙ্গে পরিণত হওয়ার মাধ্যমে তিনি তার পরিবারকে নতুন একটা আহ, জিনিস উপহার দিয়েছেন, যেখানে গ্রেটা কাজ করছেন, তার বাবা আবার কাজ করছেন। বা পরিবর্তনটাই আসলে বুঝাতে চেয়েছেন ফ্রান্স কাফকা। তো
আমি হয়তো বা আজকে এখানে আমার এই বাজে বুক রিভিউটা শেষ করছি। আমি নিজেও মনে করতেছি না যে আমি একজন পারফেক্ট বুক রিভিউ করতে পেরেছি। মেটামরফোসিস আমার অতটা, আমি আবার বলছি, আমি অতটা বিজ্ঞ নই। আমার অনভিজ্ঞতা দিয়ে এবং আমার চেষ্টা করেছি জাস্ট গল্পটা বোঝানোর জন্য আপনাদেরকে। ভুলগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টস করবেন আমি কোথায় কোথায় ভুল করেছি। আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমি শিখতে পারবো আরো বেশি। আর অবশ্যই আমি বিশ্বাস করি আমি একসময় ভালো রিভিউ দিতে পারবো। হয়তোবা সেটা বুক রিভিউ বা আমার কনটেন্ট কোয়ালিটি, আমার কথা বলার ধরন হয়তোবা আরো ভালো হবে। আর আপনাদের যারা এখন পর্যন্ত দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।